দেখছেন হকার উচ্ছেদের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ধর্মতলায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে ধর্মতলায় পৌঁছন তিনি, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি, ধর্মতলায় হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়, হকার উচ্ছেদের প্রতিবাদ। ধর্মতলায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পথে নেমেছেন। আমাদের সঙ্গে সেখান থেকেই আবির রয়েছেন প্রতিনিধি। আবির, দেখো, আজকে সকালবেলায় তিনি তার দলের বেশ কয়েকজন নেতাকে বলেন যে তিনি হকারদের সঙ্গে কথা বলতে চান, যদিও কোনো আধার কর্মসূচি এই বিষয়ে তিনি তৈরি করেননি। তিনি প্রথমে বলেছিলেন যে তিনি বিকালের দিকে একবার বেরোতে পারেন এবং শহরের যে সমস্ত জনবহুল জায়গা রয়েছে যেখানে হকাররা থাকেন তিনি সেখানে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতে চান। এরপরে দেখতে পাওয়া যায় যে তিনি দুপুরবেলা একবার বেরোনোর জন্য প্রস্তুতি নেন। পরবর্তী সময় তাকে দেখতে পাওয়া যায় তিনি সেই প্রস্তুতি সাময়িকভাবে হ্রাস করেন এবং তিনি পুনরায় বাড়িতে চলে যান। এরপর তিনি কিছুক্ষণ আগে কালীঘাটের বাড়ি থেকে তিনি রওনা হন বেলেঘাটের বিধায়কদের সঙ্গে নিয়ে, এবং ওটার মধ্যে তিনি এখানে ধর্মতলাতে এসে পৌঁছন। ধর্মতলাতে এসে পৌঁছের আগে আমরা যেখানে দেখেছিলাম যে তিনি বসে হকারদের সঙ্গে কথা বলেছিলেন, সেই জায়গাতে নামার পর তিনি সোজাসুজি তিনি হাঁটা শুরু করে দিয়েছেন। এবং এই মুহূর্তে ধর্মতলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেনিন সরণি ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন সুভাষ মল্লিক স্কয়ারের দিকে। তার সঙ্গে বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন, কুমার ঘোষ রয়েছেন, বেহার সেন তারা রয়েছেন, এবং স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন যারা তারা, এবং যাদেরকে হচ্ছে যুব এবং একই সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও একে একে উপস্থিত হতে শুরু করেছেন। তুমি জানো যে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন ধর্মতলাতে, হকার উচ্ছেদ দিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে কোনো পরিকল্পনা ছাড়াই যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে তাতে মানুষের সমস্যা হচ্ছে, এবং এই বিষয়ে যাতে রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় সেই আবেদনও তিনি করেন। আগামীকাল থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে এবং সেখানেও যেগুলো যে সমস্ত বিধায়ক মমতাপন্থী যে সমস্ত বিধায়ক এখনো পর্যন্ত রয়েছেন, যাদেরকে বলা হচ্ছে যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, তাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন তারাও যেন বিধানসভা অধিবেশনে সময় পেলে সুযোগ পেলে যেন এই হকার উচ্ছেদের মধ্যে বিষয়টিকে তারা যেন তুলে ধরেন। এবং এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা যারা তৃণমূল কংগ্রেস অন্য বিদ্রোহী ব্লক, তার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে তারাও হকার উচ্ছেদের মতো বিষয় নিয়ে তারা কথা বলতে চান। তো এরই মাঝে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগাম কোনো ঘোষণা ছাড়াই এই কর্মসূচি তিনি এর আগেও তিনি উল্লেখ করেছিলেন যে তিনি কাউকে কোনো কিছু না জানিয়ে প্রয়োজন হলে তিনি রাস্তায় নেমে পড়বেন, এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে সেই ছকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে পড়লেন এবং শুধু ধর্মতলাতে থেমে থাকা নয়, তিনি একেবারে হাঁটা শুরু করে দিয়েছেন সুভাষ মল্লিক স্কয়ারের উদ্দেশ্যে। বেশ, ধন্যবাদ আবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে ফের থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রোর কারশেডের কাছে মাটি চুরি, বেআইনিভাবে ১০০ থেকে ১৫০ ফুট মাটি কাটার অভিযোগ। আর যেখানে মাটি চুরি হয়েছে বলে অভিযোগ, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এখানে মাটি চুরি করা হতো এমনটা অভিযোগ, এবং সেখানে ৩০০-৪০০ কোটি টাকার মাটি চুরি হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিভাবে এই মাটি চুরি হতে তুমি সেখানে রয়েছো, আমাদের সরাসরি দেখাও সেই ছবি। দেখো, জোকা মেট্রো স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে, প্রায় ৪ কিলোমিটার দূরের কাছাকাছি এই এলাকা, এবং তোমাকে দেখাতে চাইবো যে যেটা একসময় ছিল জঙ্গল, অর্থাৎ গোটাটাই সবুজময় ছিল, সেটা এখন হয়ে গেছে জলাশয়। তুমি দেখতে পাচ্ছ প্রচুর উৎসাহী মানুষ, তারা মাছ ধরতে ব্যস্ত এই জলাশয়। যদিও গত কয়েকদিন আগে পর্যন্ত এনারা, অর্থাৎ যারা মাছ ধরতে এসেছেন তাদের মাছ ধরতে আসার পর্যন্ত অনুমতি ছিল না, কিন্তু সাম্প্রতিক সময় দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর আপাতত উৎসাহী মানুষরা মাছ ধরতে চলে এসেছেন। এই যে জলাশয় দেখছো, ২০২১-এর আগে থেকেই শুরু হয়েছে মাটি কাটা, তেমনটাই অভিযোগ। যে এলাকা বর্তমানে এমএলএ লেক নামে পরিচিত, অর্থাৎ এই এলাকার বিস্তীর্ণ জমি
কয়েকশো একর জমি ঠিক এইভাবেই মাটি কাটা হয়েছে, যা বর্তমানে জলাশয়ে পরিণত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ গোটাটা এল শেপ হয়ে গেছে, এল শেপ হয়ে গেছে। এবং শুধু তাই নয়, এই যে জলাশয়টা হয়েছে এটা যতটা দূর যাওয়া যাবে ততটা দূর পর্যন্ত, অর্থাৎ 100 থেকে 150 একর বলাটা ভুল হবে, সংখ্যাটা আরো বেশি জমি যেখানে মাটি কাটা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে মাটি কাটা হয়েছে, যে কোথাও কোথাও এমন ভাবে মাটি কাটা হয়েছে যে একটা জায়গার সাথে আরেকটা জায়গায় কোনো, অর্থাৎ দুদিকের মধ্যে কোনো যোগাযোগের কোনো মাধ্যমই নেই। তুমি দেখতে পাচ্ছ মাটি কাটা কিভাবে হয়েছে। এখন বহু মানুষ, উৎসাহী মানুষ, তারা মাছ ধরতে আসছেন, কিন্তু 2021 সালে অর্থাৎ 2016-17 আগে এই এলাকায় ছিল জঙ্গল, অর্থাৎ প্রচুর সবুজ ছিল, সবুজ ধ্বংস করা হয়েছে, যা নিয়ে বর্তমানে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। অবশ্যই এই তদন্তের গতি প্রকৃতি কি উঠে আসে সেটাই দেখার। কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে যে 2021-এর পর থেকে সব থেকে বেশি মাটি কাটা শুরু হয় এই এলাকা থেকে, কয়েকশো কোটি টাকার মাটি কাটা হয়েছে এবং এই মাটি কাটা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন বহু উৎসাহী মানুষ মাছ ধরতে আসছেন, তারা অবশ্য কোনো কথা বলতে রাজি নন, কারণ গত কয়েকদিন আগে পর্যন্ত তাদের মাছ ধরতে আসার অনুমতি ছিল না। যেহেতু কয়েকজন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন, তারপরে তারা মাছ ধরতে আসছেন। আর এই এলাকা ঘিরেই এখন সব থেকে বেশি অভিযোগ। বর্তমানে ডায়মন্ড হারবার জেলা পুলিশ গোটা অভিযোগে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। কি অভিযোগ করেছেন অভিজিৎ দাস শোনাবো। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রোর কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদের স্যাটেলাইট ইমেজ দেখাবো, যে ইমেজ দেখলেই বোঝা যাবে 2017 সাল থেকে কিভাবে মেট্রোর কারশেডের কাছে জমির চরিত্র বদল হয়েছে, কিভাবে দেদার মাটি কাটার ফলে জলাশয় তৈরি হয়ে গিয়েছে। প্রথমে দেখুন 2017 সালের ওই এলাকার স্যাটেলাইট ইমেজ। এলাকা জুড়ে সবুজ মাঠ, দেখুন পুরোটা সবুজ মাঠ। 2017-র এই ছবি স্যাটেলাইট ইমেজের। এবার দেখাই আপনাদের 2018 সালের ছবি। দেখুন তখনও মাটি কাটা হয়নি, তখনও সবুজ মাঠ রয়েছে, তখনও মাটি কাটা হয়নি। স্যাটেলাইট ইমেজ একথাই বলছে। আর এবার দেখুন 2021-এর ছবি। মাটি তোলার ফলে বেরিয়ে এসেছে জল। 2021 সালের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সামান্য মাটি কাটার ফলে ছোট লেক হয়ে গিয়েছে। আর এবার দেখাচ্ছি 2023 সালের ছবি। দেদার মাটি কাটায় জলাশয় বেড়েছে। এই মাটি কাটার ফলে লেকের পরিধি বেড়েছে। 2023 সালের ছবি দেখাচ্ছি। আর এবার দেখুন 2025 সালের স্যাটেলাইট ইমেজ। দেদার মাটি কেটে নেওয়ার ফলে লেকের পরিধি কতটা বেড়ে গিয়েছে। এই স্যাটেলাইট ইমেজ দেখিয়েই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক ও তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন অভিজিৎ দাস। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রোর কারশেডটা।
তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। টাকা মাটি 400 কোটি। সারদা গার্ডেনের মাটি তুলে বিক্রির অভিযোগ। 300 বিঘা জমি থেকে মাটি বেচে 400 কোটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। আগেই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি অভিযোগ দায়ের করেছেন এবং নিউজ 18 বাংলা এই খবর দেখে পদক্ষেপ হয়। তদন্তের নির্দেশ জাস্টিস এসপি তালুকদার। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন, প্রতিনিধি অর্পণ। আমরা এই খবর আগেই দেখিয়েছিলাম এবং তারপর পদক্ষেপ হয়, সেক্ষেত্রে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারপর কি আপডেট পাওয়া যাচ্ছে, তদন্ত কিভাবে এগোচ্ছে? দেখো, এই সারদা গার্ডেনের প্রবেশদ্বার যেখানে একটি আবাসন, যে আবাসনের নাম বদল করা হয়েছিল, এই যে গেট, সেই গেটের নাম বদল করা হয়েছিল সারদা গার্ডেন থেকে তাদের আবাসন অর্থাৎ প্রাইভেট লিমিটেডের নামে সেই আবাসনের গেটে লাগানো হয়েছিল। সেই আবাসনের যে গেট সেটি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আবার পুনরায় সারদা গার্ডেন লাগানো হয়েছে এবং সিকিউরিটি যিনি আছেন সেখানে সিকিউরিটি ইনচার্জকে জানানো হয়েছে যে বিষয়টি নজর রাখার জন্য বাইরের যদি কেউ আসে সেটি লিপিবদ্ধ করতে হবে। এর পাশাপাশি ইডির যে আধিকারিকরা রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং এখানে এসে কোন কোন এলাকায় মাটি কাটা হয়েছে সেই জায়গাগুলো নির্দিষ্টভাবে সেখানে তারা ভিজিট করেন এবং তুমি জানবে যে বিষ্ণুপুর থানার পুলিশ এই এলাকার বিধায়ক দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। তাকে নিয়ে আসা হয়েছিল এই সারদা গার্ডেনে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কোন কোন এলাকা থেকে মাটি কাটা হয়েছে। অভিজিৎ দাস যে অভিযোগ করেছেন সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই সারদা গার্ডেনে প্রায় 12টি ছোট ছোট দিঘির আকারে মাটি কেটে এখান থেকে বিভিন্ন এলাকায় পাচার করা হয়েছে। সেই টাকার পরিমাণ প্রায় 400 কোটি টাকা এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে ডায়মন্ড হারবারে যিনি সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত এবং তার সঙ্গে স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডলের নাম করা হয়েছে। এর পাশাপাশি বিএলওরও অফিসের মধ্যে বেশ কয়েকজন রয়েছে এমনটাও উল্লেখ করা হয়েছে। এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের যিনি সহসভাপতি সহ একাধিক ব্যক্তির নাম সেখানে করা হয়েছে। কারণ এই বিপুল পরিমাণ মাটি জেসিবি বা আর্থমুভার দিয়ে যেভাবে কাটা হয়েছে এবং দিনে রাতে এখান থেকে মাটি বের হয়েছে, যেটা অভিযোগ করা হয়েছে যে 2017-18 সালের পর থেকে ক্রমাগত এই সারদা গার্ডেনের যে জমি যেটি ইডির হেফাজতে ছিল সেই ইডি হেফাজতে থাকা জমি থেকেই প্রভাব খাটিয়ে এখান থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, যার মূল আনুমানিক বলা হয়েছে 400 কোটি টাকা। এর যেমন তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি সারদা গার্ডেনের কোন কোন এলাকায় এই মাটি কাটা হয়েছে তার নির্দিষ্ট করে একটি চিত্র সেটি নেওয়া হয়েছে। এর পাশাপাশি এই এলাকায় যারা রয়েছেন তাদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। এর সঙ্গে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তুমি জানবে সারদা গার্ডেনের সারদার কর্ণধার সুদীপ্ত সেন এখানে তার অফিস ছিল, সেই অফিসে নতুন করে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। সেই সিসি ক্যামেরা কারা ইনস্টল করলো সেই নিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে যে নিজস্ব ব্যক্তিআনা জমি, সেখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে। তারা কোথা থেকে এই ফ্ল্যাট কিনলো, যেটা অভিযোগ করা হচ্ছে যে সারদা যখন চিটফান্ড ছিল তখনই নামে বেনামে অর্থাৎ সারদা গার্ডেনের নামে যে জমি কেনা হয়েছিল তার পাশাপাশি বেনামি জমিও কিন্তু প্রচুর কেনা হচ্ছে। এই যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেই প্রায় 300 থেকে 350 একরের ওপরে জমি সেখানে কেনা হয়েছে সারদার নামে। তার পাশাপাশি রয়েছে বেনামে এই এলাকার প্রায় বলা যেতে পারে যে সবটুকু জমি কিন্তু সারদাকে কেনা, সারদার নামেই রয়েছে। সেখান থেকে কিভাবে এই মাটি পাচার তা নিয়ে যেমন পুলিশ প্রশাসনের উপরে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি এই যে বিধানসভা, সেই বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, ব্লকের আধিকারিকরা রয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়েছে এবং আমরা দেখাচ্ছি সেই দুটো ছবি। একদিকে সারদা গার্ডেনের যে জমি, সেই জমি বিক্রি করে 400 কোটি টাকা, অপরদিকে 300 কোটি টাকার মাটি চুরি জোকার মেট্রো শেডের কাছে। আপনাদের সেই দুটো ছবি দেখাচ্ছে, একটা বিষ্ণুপুরের ছবি, একটা জোকার ছবি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া 2 এফআইআর। আমরা একটু আগে দেখালাম যে জোকায় 300 কোটির মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করেছেন অভিজিৎ দাস এবং তারই পাশাপাশি তিনি আরো একটি অভিযোগ করেছেন। কি সেই অভিযোগ জানবো, আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, অভিজিৎ দাস তিনি কি বলছেন আর কি অভিযোগ তিনি করছেন, এফআইআর দায়ের করেছেন? দেখো, আমফান বা প্রাকৃতিক দুর্যোগে যে টাকা এসেছিল, আমফানে তুমি জানবে যে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছিল। যাদের বেশি ক্ষতি হয়েছিল তাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 20,000 টাকা এবং আংশিক ক্ষতি যাদের হয়েছিল তাদের জন্য 5,000 টাকা। এই টাকা আত্মসাৎ করা হয়েছে, অর্থাৎ ব্যাংক ট্রান্সফার যেখানে হয়েছে সেখানে এক ব্যক্তির নামে প্রচুর টাকা প্রবেশ করেছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। সেই টাকার পরিমাণটা কত? প্রায় 250 কোটি টাকা। এবং তিনি যা তথ্য পেয়েছেন সেখানে 250 কোটি টাকা, সেটা বাড়তে পারে। তার নির্দিষ্ট করে অভিযোগ যে রেকমেন্ড বাই, মানে এই টাকা দেওয়ার জন্য অনুমোদন কে দিচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 12টি ব্লকের প্রত্যেক কটি এলাকায় এই অভিযোগ দায়ের করা হবে তিনি জানিয়েছেন। আর ইতিমধ্যেই তুমি জানবে যে বিষ্ণুপুর থানা, যেটা দিলীপ মণ্ডলের এলাকা বা তার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব অফিস ছিল, সেখানে 2টি ব্লক রয়েছে, বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2। এই 2টি মিলিয়েও কিন্তু কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে। তার লিস্ট এবং তার ডেটা ইতিমধ্যেই বিষ্ণুপুর থানাতে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এফআইআর স্টার্ট করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ। বিশ্বকাপ ফুটবল চলছে, রাত থেকে খেলা দেখছেন অনেকেই। বাঙালি ফুটবল পাগল, খেলা দেখবে না হতে পারে। তারপর যদি মেসির খেলা থাকে, আর্জেন্টিনার মেসি এই প্রথম বিশ্বকাপে হ্যাটট্রিক করল, রেকর্ডের দৌড়গোড়ায়। বাঙালি হিসেবে ভালো লাগছে। আর্জেন্টিনার বাইরে সবচেয়ে বেশি মেসি পাগল রাত জেগে খেলা দেখার যদি কেউ থেকে থাকে তাহলে এই বাঙালি। সেই কলকাতায় বাংলায় মেসি এসেছিল, খুব সামনে থেকে দেখার সুযোগ ছিল, সুযোগ হারাতে হয়েছিল। একজন বগল দাবা করে নিয়ে মেসিকে ঘুরলেন। তিনি তখন ক্রীড়ামন্ত্রী, তিনি এমনভাবে ঘুরলেন যে আর কেউ দেখার সুযোগ পেল না। মেসি বিরক্ত হলেন, তার টিম বিরক্ত হলো। যে সময় মাঠ ছাড়ার কথা তার আগে মাঠ ছেড়ে চলে গেলেন। গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় যাকে, সেই ফুটবলার আমাদের শহরে এসেও তিনি নিজে বিরক্ত, তার টিম বিরক্ত, মানুষ পাগল হয়ে গেল মেসিকে দেখার জন্য। এত দূর থেকে এসেছেন, কেউ দেখতে পারেননি। এর জন্য দায়ীকে উত্তর খোঁজার চেষ্টা চলছে। প্রথমে তো শতদ্রুকে গ্রেপ্তার করা হয়েছিল। কে শতদ্রু? মেসিকে ভারতে আনার, কলকাতা আনার আয়োজক। সেই শতদ্রুকে গ্রেপ্তার করার পর তারপরে শতদ্রু উল্টে অভিযোগ করছেন অরূপ বিশ্বাস, তখনকার ক্রীড়ামন্ত্রী, তার জন্যই যত গণ্ডগোল হয়েছিল। মেসিকে ছুঁয়ে বিপদে অরূপ। তার কারণ এবার অফ দ্য বল, অফ দ্য গ্রাউন্ড মেসিকে সব কিছু দিক থেকে সামলানোর দায়িত্ব যে টিমের থাকে, সেই টিম মেসি যা অভিযোগ করছে সেই অভিযোগ মারাত্মক। যে অভিযোগ থেকে আরও বেশি বিপদে পড়তে পারেন অরূপ বিশ্বাস। আমার সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন। অনুপ, এই টিম মেসি যে স্টেটমেন্ট দিচ্ছে সেই স্টেটমেন্টে মারাত্মক কিছু অভিযোগ রয়েছে। এক এক করে জানার চেষ্টা করব। যখন এরকম একজন আসছেন, ভিভিআইপি বললেও বোধহয় কম বলা হয়, তখন তার কিছু প্রোটোকল থাকে। সেই প্রোটোকলে কোথাও কি লেখা ছিল যে ক্রীড়ামন্ত্রী মাঠে থাকবেন, মেসিকে জড়িয়ে ধরে থাকবেন? দেখো, প্রোটোকল অনুযায়ী কোথাও কোনো লেখা ছিল না বা অনুমতি ছিল না ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি মাঠে থাকবেন, মেসিকে জড়িয়ে ধরে থাকবেন বা মেসিকে বগল দাবায় নিয়ে তিনি ঘুরবেন, এমনটা কিন্তু কোথাও এমনটা উল্লেখ বা এমনটা নিয়ম নেই। কিন্তু দেখা গেল যখন মেসি কলকাতায় এসেছিল, পরপর 3টে শহরে তার প্রোগ্রাম ছিল এবং সেক্ষেত্রে দেখা গেল যে কলকাতায় এসেই একেবারে ছন্দপতন ঘটলো। যেখানে মাঠের মধ্যে যখন মেসি প্রবেশ করলো তখন লক্ষ্য করা গেল ভিড় জমাতে শুরু করলো। এবং কে প্রথম এই ভিড় জমানো শুরু করলেন? তিনি হচ্ছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে শুধুমাত্র এবং বড়
পরবর্তী ক্ষেত্রে মেসির টিমের পক্ষ থেকে লক্ষ্য করা গেল, একদিকে যখন ফুটবল বিশ্বকাপ চলছে, আজকে মেসি হ্যাটট্রিক করেছেন এবং তার পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে মেসির টিমের পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হচ্ছে। সেখানে উল্লেখ করা হচ্ছে এক এক করে যে সেদিনকে মাঠে যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকবে না। একজন স্টার প্লেয়ার, ফুটবলের জাদুকর যখন মাঠে প্রবেশ করবে সেক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা, যে নিরাপত্তা বেষ্টনী থাকবে সেরকম কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এবং বলা হচ্ছে যিনি মেসি ইভেন্ট উদ্যোক্তা ছিলেন শতুদ্র দত্ত, তার কোনো কিন্তু এখানে দোষ ছিল না, এমনটাও বলা হচ্ছে। তিনি বারবার চেষ্টা করেছিলেন যাতে ভিড় সরানো যায়, সাধারণ মানুষ তাকে দেখতে পায়। কিন্তু এই যে অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এবং ছবিতে দেখা গেল মেসিকে যেন একেবারে বগল দাবায় করে নিয়ে ঘুরছেন, মেসির গায়ে হাত দিচ্ছেন। একজন স্টার প্লেয়ার, এত বড় মাপের প্লেয়ার, ফুটবলের জাদুকর তিনি, তাকে পাশে এভাবে আসা যায় না, কিন্তু তিনি কিভাবে তাকে নিয়ে এভাবে ঘুরলেন, তার গায়ে হাত দিলেন, এই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই 39 জন ফটোগ্রাফার যারা বিভিন্ন ফটোগ্রাফি কাজ করে অরূপ বিশ্বাসে তারা ঘনিষ্ঠ, তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। তার কারণ এই অরূপ বিশ্বাস কিন্তু তাদেরকে ডেকে তাদেরকে দিয়ে অরূপ বিশ্বাসের ছবি করানোর চেষ্টা করেছিলেন এবং অরূপ বিশ্বাসের ছবি যাতে বিভিন্ন পেপার থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় সেই উদ্যোগটা তিনি নিয়েছিলেন এবং তিনি নিজে মাঠে এই ফটোগ্রাফার থেকে শুরু করে প্রত্যেককে প্রবেশ করিয়েছিলেন। তাদেরকে ইতিমধ্যে যেমন চিহ্নিত করা হচ্ছে, অন্যদিকে দেখা গেল যখন আজকে সকালে মেসি ম্যাজিক দেখা গেল, হ্যাটট্রিক করলো মেসি, অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনিও হ্যাটট্রিক করলেন। তিনি পরপর 3 বার হাজিরা দিলেন না, তার পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে এই মামলা গড়ায় এবং এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে अक्कड़ बक्कड़